নরেন্দ্র মোদী আর অমিত শাহর হাতে দেশের হিন্দু আর মুসলমান নিরাপদ থাকবে, এটা আমি কখনো বিশ্বাস করতে পারি না। এটা চরমতম অবিশ্বাসের ব্যাপার। ভাই বলছিলেন টুপি মাথায় দিয়ে 4 তারিখে বারাসাতে যেতে পারবো কিনা। আমি বলছি বিজেপি রাজত্বে মামলা শুধু টুপি আর দাড়ি থাকবে না, মামলা হিন্দু দলিত আদিবাসী যারা আছে মুসলমান তাদের কাছে যতটা নির্যাতিত হবে আমি ইতিহাস দিয়ে প্রমাণ করিয়ে দেব। দলিত আদিবাসীরা বিজেপি আরএসএস এর কাছে মুসলমানদের চাইতে অনেক বেশি নির্যাতিত হবে। যদি বলেন কারণ, আমি মনুসংহিতা বা মনুস্মৃতি বইটা পড়েছি, 14 বছর ধরে এদের বক্তব্য শুনি। আর এরা যখন বলে আমরা হিন্দু রাষ্ট্র করব, আমরা হিন্দু রাষ্ট্র করব, হিন্দু ধর্ম দিয়ে আমাদের এই ভারতবর্ষ চালাবো, কোন বই দিয়ে চালাবে? বইটার নাম হলো মনুস্মৃতি, কোন কোন ভাষায় বলে বইটার নাম মনুসংহিতা। আমি বইটা কিনেছি, আদ্যপান্ত বইটা পড়েছি। ওই বইটাতে এত লজ্জাজনক কথা লেখা আছে, আমি এই সবাই সে কথা বলতেও পারছি না। এত লজ্জাজনক কথা লেখা আছে। তার একটা জায়গায় লেখা আছে দলিত আদিবাসী এরা যদি কখনো বেদ শোনে তাহলে সীসা জ্বলন্ত আগুনে টকবক করে যখন ফুটবে, ওই সীসা নিচু জাতের দলিত আদিবাসীদের কানে শীষে গালিয়ে ঢেলে দিয়ে তাদের মারতে হবে। এরাই হলো আরএসএস, এরাই হলো বিজেপি। আমি হিন্দু ভাইদের বুঝতে অনুরোধ করছি, ওরা কিন্তু বারবার একটা কথা বলে সনাতনী ধর্ম। আমি অনেক হিন্দু ভাইদের সঙ্গে আলাপ আলোচনা করে দেখেছি, হিন্দু ধর্মের ভিতর অনেক ভাগাভাগি আছে, তবে সনাতনী দলিত আদিবাসীরা আবার যে ধর্ম মানে সনাতনীতে আবার সেই ধর্মের কথা বলা নেই। সনাতনীতে যেটা আছে শুধুমাত্র মনুসংহিতা মেনেই দেশ চালানো হবে। আর মনুসংহিতা মেনে যদি দেশ চালানো হয় তাহলে আমি রক্ত দিয়ে লিখে দিতে পারি ওই বিজেপির রাজত্বে মুসলিমরা যতটা ক্ষতিগ্রস্ত হবে, দলিত আর আদিবাসী শিডিউল কাস্ট এসসি এসটিরা মুসলমানদের চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য জঙ্গলের বাঘ বেরিয়ে এসে যে বলে মাতিন তোমার ছাগলটা আমার দাও আমি পাহারা দেব, বিড়েল বেরিয়ে এসে যদি বলে মাতিন তোমার মাছটা আমারে দাও আমি পাহারা দেব, আমি বিড়েল আর বাঘের কথা বিশ্বাস করতে পারলেও নরেন্দ্র মোদী আর অমিত শাহর কথা বিশ্বাস করি দেশের জনগণ তাদের কাছে নিরাপদ থাকবে। আমি 70 পর মরার পরেও চিন্তা হয়ে বলবো এরা নরখাদক, এরা কখনো মানুষের পাহারাদার রক্ষা কবচ হতে পারে না। আমাদের দেশের চারিপাশে মুসলিম যারা আছে তাদেরকেও বুঝতে হবে, হিন্দু সম্প্রদায় ভাই বোন যারা আছেন তাদেরকেও বুঝতে হবে যে এই সরকারটা মুসলমানের সরকার নয়, হিন্দু সরকার নয়, ভারতের কল্যাণের সরকার নয়, এরা আসলেই হলো ব্রিটিশদের দালাল। মৌলানা ফজলে হক খায়রাবাদী যখন জেলখানায়, ঠিক সেই সময় এরা যাকে বীর বলে সাভারকর, তিনি তখন মুসলেখা লিখে দিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেল থেকে মুক্তি নিয়েছিলেন। যে ছেলে আন্দামান নিকোবর সেলুলার দ্বীপপুঞ্জে সেলুলার যে জেলের যে ছেলে ওনাদের বীর থাকতেন সাভারকর, আমি সেই সেল সচক্ষে দেখে এসেছি। সালটা একটু একদিন কম বেশি হতে পারে, 1-1 বছর। 1916 সালে তিনি মুচলেখা লিখে দিয়েছিলেন যে যতদিন বাঁচব ব্রিটিশদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়িত্ব পালন করব। ব্রিটিশ সরকার এই সত্ত্বে ওনাকে ছেড়ে দিয়েছিলেন মাসিক 60 টাকা বেতনে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের গোপন সংবাদগুলো ব্রিটিশদের হাতে তুলে দিতেন। এই হলো আরএসএস আর বিজেপির দালাল। আর তাদের উত্তরসূরিরা উত্তরসূরিরা এখন দেশ চালাচ্ছে, এরা দেশটা ভালো লাগবে তা কখনো কোনোদিনের জন্য বিশ্বাস করা যায় না। তাই মমতা ব্যানার্জি বারবার লড়াই করছেন আরএসএস এর হাতে যেন দেশটা না যায়, বিজেপির হাতে যেন দেশটা না যায়। এই দেশটা আরএসএস আর বিজেপির হাতে গেলে আপনিও বিপদে, আমরাও বিপদে। তাই আসছে 29 এপ্রিল, খুব ঠান্ডা মাথায় আপনাকে নির্বাচন করতে হবে। আপনি কাকে চান? তো সবাই যখন বলেছেন মেজে পোকাকে আপনারা কেউ চান না, 71 বছরের এই ভদ্র মহিলাকেই ওই জায়গায় যখন আপনারা চান, তাহলে এখনো 152
52টা সিটে ভোট হয়েছে, আর বাকি 142টা সিটে এখনো ভোট বাকি। 29 তারিখে ভোট হবে, বুধবার 29 তারিখ সকাল থেকে ভোট পর্ব শুরু হবে। এখানে যত মানুষ আছেন, দায়িত্ব শুধু আপনার নয়, সেই সাথে সাথে আপনি যদি জ্ঞানবান, বিবেকবান, চেতনাবান মানুষ হন, তাহলে আপনি আপনার শালা, আপনার মামা, আপনার খালা, আপনার শ্বশুর, আপনার শ্বশুরের স্ত্রী, যত আত্মীয় স্বজন আছে টেলিফোনে তাদেরকেও বলে দিতে হবে RSS এর হাত থেকে দেশটাকে বাঁচাবার জন্য জোড়া ফুল ছাড়া পশ্চিমবঙ্গের শান্তিকামী বাঙালি জাতির দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাই হিন্দু হয়ে নয়, মুসলমান হয়ে নয়, বাঙালি হয়ে, বাংলা মায়ের সন্তান হয়ে আমি বলছি, EVM মেশিনের জোড়া ফুলের উপরে একটা করে বটন টিপুন। মমতা ব্যানার্জির কাছে একটা করে ভোট যাবে, একবার করে বটন টিপুন। আর গণতন্ত্রের রাইফেলের একটা করে বুলেট নরেন্দ্র মোদী আর অমিত শাহের পথরা ঠাসা করে বেরিয়ে যায়। এটা শুধুমাত্র মমতার ভোট দেওয়ার বটন টেপা নয়, এটা যেমন মমতা ব্যানার্জির জোড়া ফুলের বটন টিপলেন, তেমন এটাও মনে রাখুন গণতন্ত্রের রাইফেলের টিকা টেনে দিলেন। এই একে টানায় মমতা ব্যানার্জি একটা ভোট পাবে, ওরা একটা করে বন্দুকের দানা পাবে। এই গণতন্ত্রের এই রাইফেলের এক একটা থানায় দাঁড়ায় নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথদের বুকের পাজরা গণতন্ত্রের বুলেটে এত পরিমাণ ঝাঁঝরা করে দিতে হবে, জিন্দেগিতে আর কখনো পশ্চিমবঙ্গে তারা যেন ভোট করার সাহস না পায়। সেইভাবে ভোটটা করুন। দলীয় নেতৃত্ব যারা আছেন তারা যেভাবে আপনাদেরকে ডিরেকশন দেবেন সেইভাবেই আপনারা ভোটটা করবেন। দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা মতো আপনারা কাজ করবেন। আর দয়া করে, মেহরবানি করে আমি শেষবারের মতো আপনাদের কাছে দাবি রাখছি, আমি আব্দুল মাতিন সবার কাছে ভালো নাও হতে পারি। ঈদের দিন সবার জামা কাপড় দেওয়ার পরেও আমি মেজো ছেলের কাছে ভালো না, কারণ ওর লুঙ্গিটা পছন্দ হয়নি। ঈদের দিন সবার জামা কাপড় দেওয়ার পরেও আমার গিন্নির কাছে আমি ভালো না, কারণ ওর শাড়ির চাইতে মা শাড়িটার দাম বেশি হয়ে গেছে। একই পরিবারের এতগুলো মানুষকে নিয়ে চলতে গেলে কিছু ছোট মোটা অসুবিধা হয়ে যায়। মনি ভাইয়ের নেতৃত্বে বারাসাত ব্লক 2 পরিচালিত হচ্ছে। তাহলে আমি 6-7টা মানুষের একটা সংসারে সবার কাছে আমি ভালো নাও হতে পারি। 2,43,000 ভোটার, এত মানুষের কাছে আমি একা ভালো নাও হতে পারি। বাস্তবিক অর্থে বলছি, যদি আমি আপনার কাছে ভালো না হয়ে থাকি, আপনার ভোট আমার জন্য দরকার না হলেও বাঙালি 9 কোটি বাঙালির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, আপনার নিজের অস্তিত্ব টেকাবার জন্য, বাংলা ভাষার মর্যাদা বাঁচাবার জন্য, বাঙালি জাতির নিজস্ব কৃষ্টি কালচারকে টিকিয়ে রাখার জন্য আপনার ভোটটা কিন্তু মমতা ব্যানার্জির দরকার। তাই আমি ব্যক্তিগত যদি আপনার কাছে ভালো না হই, মনি ভাই ব্যক্তিগতভাবে যদি আপনার কাছে ভালো না হন, আমার দলীয় নেতৃত্ব কারোর কাছে কেউ একজন যদি আপনার কাছে ভালো না হন, তাহলে বৃহত্তর স্বার্থে, বিরাট একটা স্বার্থে অন্তত ব্যক্তিগত সুবিধা অসুবিধাটুকু ক্ষমা সুন্দর চোখে দেখে 71 বছরের এই ভদ্র মহিলার জীবনের অসম্ভব রকমের পরিশ্রমের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তত আপনার ভোটটা আমার পাঠের আমার দিকে না পড়লেও অন্তত মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে জোড়া ফুলে ভোটটা দিয়ে রাইফেলের টিকারটা টানুন। আমরা আশা করছি আজও অভিষেক জি এসেছিলেন আমাদের হাসনাবাদের কাছাকাছি একটা জায়গায়, বা ওটা বসিরহাট দক্ষিণ বিধানসভার ভিতরে পড়ে, লিটনরা ডেকেছিলেন, গিয়েছিলাম, তার বক্তব্য শুনলাম। খুব হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তিনি প্রায় 35 মিনিট কথা বললেন। তার কথাবার্তা শুনে আমারও খুব ভালো লেগেছে। অত্যন্ত সাজানো গোছানো পরিপাটি এবং মার্জিত ভাষার তার বক্তব্য। তো আমরা আশা করতে পারি এরপরেও সবার কাছে আমি দোয়া চাইছি, সকলের কাছে আমি দোয়া আশীর্বাদ কামনা করছি। আগামী 29 তারিখ ভোটের পর 4 তারিখে আপনার 4 মে যখন ভোট গণনা হবে, বেলা 11টা থেকে 12টার ভিতরে
ভিতরেই যেন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়ার চূড়ান্ত রেজাল্ট আমরা শুনতে পাই। এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভার যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে দলীয় নেতৃত্ব যারা আছেন, আমারই ভোটের জন্য তাদের কষ্ট, তাদের ছোটাছুটি, তাদের দৌড়দৌড়ি আমি কোনোদিন ভুলবো না। কারণ আমি নতুন মানুষ, রাজনীতি জীবনে কখনো করিনি। অভিষেকজি আমাকে লড়ার জন্য নির্দেশ দিয়েছেন, তো তার নির্দেশ মতো আমার এই জায়গায় আসা। এই পলিটিক্স সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, এখনো কোনো ধারণা নেই। সবেমাত্র ঈশ্বরচন্দ্রের অবশ্যই দীর্ঘ চলছে 28 দিন আমার বয়স। দলীয় কর্মী নেতৃত্ব যারা যেভাবে আমাকে পরিচালনা করছেন আমি সেইভাবেই পরিচালিত হচ্ছি। তাদের এই কষ্ট, তাদের এই মেহনত, গণতন্ত্রের পক্ষে তাদের এই লড়াই দীর্ঘজীবী হোক, তাদের সুস্থতার দীর্ঘ জীবন কামনা করে সবাইকে সঙ্গে আমি অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি।